বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডিসেম্বর মাস এবং 53-54 বছর বাংলাদেশ পার করলো, কিন্তু আজকে আমরা অনেকের কাছ থেকেই শুনতে পাই যে এই বিগত বছরগুলোতে বাংলাদেশে আসলে কোনো অর্জন হয়নি, বাংলাদেশে কেউ কিছু করেনি, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য পার্টিগুলো, না রাজনীতিবিদরা ব্যর্থ, এবং একটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন যাত্রা, নতুন স্বপ্ন, সব কিছু আমূল পাল্টে ফেলা হবে এবং সব কিছু যা কিছু অতীতে ছিল সব ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই বয়ানগুলো শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, এবং যারা বলছেন তারা মোটামুটিভাবে সমাজে, রাষ্ট্রে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন রাজনীতিক হিসেবে আপনি কি মনে করেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স পরে বলবেন। ধন্যবাদ আপনাকে। সে সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের এই সম্প্রতি আমি 19 ডিসেম্বরে একটি জনসভা করলাম। সেখানে আমার এলাকার সমস্ত লোকজন স্বতঃস্ফূর্তভাবে সেখানে জমায়েত হয়ে এটা বিশাল আকারের তারা উচ্ছ্বাস, প্রতিবাদ এবং সংস্কার, নতুন বাংলাদেশ এগুলি দেখার জন্য একটা আবেদন জানালেন, এরকম মনে হলো আর কি। আর আপনার প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে বাংলাদেশের অগ্রগতি কিছুই হয়নি, কেউ করতে পারেনি, এটা আমি বিশ্বাস করি না। সব ক্ষেত্রেই কিছু না কিছু অগ্রগতি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের থেকে শুরু করে যে আমাদের ধারাবাহিক যে উন্নয়ন সেগুলি অবশ্যই হয়েছে। তো ওই আমলটায়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আমলটায় যে শাসন ছিল, যে সুশাসন ছিল দেশের জন্য, এই সুশাসনটা কেউ দিতে পারেনি, এইটার অবনতি ঘটেছে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার বলেন, দেশের আপনার মানুষের মানসিকতা বলেন, এডুকেশনাল কোয়ালিটি বলেন, এগুলি কিছু বাড়ছে। তো নষ্ট করেছে। আমি সাম্প্রতিককালের যে ঘটনা, যে আওয়ামী লীগ এই যে দীর্ঘ 15 বছর একসঙ্গে থেকে যে অঘটনটা ঘটালেন সর্বক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আপনার মানবিক ক্ষেত্রে, আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমস্ত জায়গায় যে এমন একটি অবস্থা সৃষ্টি করেছিলেন যে রিয়েল ফেসিবাদ যাকে বলে আর কি। তো এটার থেকেই আমরা 5ই আগস্টের পরে আমরা যে এটা পেলাম, স্বাধীনতাটা পেলাম, সেই স্বাধীনতার যে সুফল যেটা আমরা পাওয়ার কথা, সেগুলি কিন্তু মানুষ আশা করছে যে একটি নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যদি আসে তাদের মাধ্যমে পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এটার আমরা বুঝতে পারছি না যে কখন কিভাবে এটা হবে। সংস্কারের জন্য তো আমরাই প্রস্তাব দিয়েছিলাম এবং সংস্কারের কিছু কিছু কমিটি হয়েছে, এবং সেই সংস্কারগুলি কবে নাগাদ শেষ হবে এটা আমরা বুঝতে পারতেছি না। আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশমূলক অনেক বক্তব্য দিয়েছেন, এবং করণীয় কী, বাঞ্ছনীয় কী, নিষেধ কী, এবং আমাদের পালনীয় সংক্রান্ত করা বার্তা কী, এগুলি সব কিন্তু দিয়েছেন, সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন। তো এবং বলেছেন যে কোনো আমাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলি পাওয়া মাত্র যাতে করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে করে আমাদের দল এবং জনগণের সঙ্গে থাকে, জনগণের সাথে থাকে, এই সমস্ত অনেক কিছু বলেছেন। কিন্তু উনি বলেছেন সেটা কি প্রতিপালন করছেন সারা দেশের প্রতিপালিত? আমি বলবো না যে 100% হচ্ছে।
প্রতিপালনের জন্য আমরা অনেকেই চেষ্টা করছি, কিন্তু আপনারা জানেন যে 17 বছরে যে অত্যাচার, অনাচার, অবিচার, নির্বিচারে হত্যা, গুম, খুন, রাহাজানি এবং বিশেষ করে মানুষের মৌলিক অধিকার যেভাবে খর্ব করা হয়েছে, তাতে করে এটাকে সামলানো একটু কষ্টকর ব্যাপার। এটা তো রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তারা ছাড়া বা রাজনীতিবিদ ছাড়া যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন তারা কিন্তু অতটা বুঝতে পারবেন না। রাষ্ট্র চিন্তা এক কথা আর রাষ্ট্র পরিচালনা আরেকটি কথা। এখনকার যে সরকার রয়েছে তারা রাষ্ট্রের জন্য ভালো চিন্তা করছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে সেগুলি নিয়ে তাদের অনেক ঘাটতি রয়েছে আমি মনে করি। এবং সেই ঘাটতির কারণে কিন্তু এই যে আমরা বিধিনিষেধগুলি পেলাম, আমরা বললাম যেখানে অত্যাচার, অনাচার হচ্ছে বা বিগত দিনে যেগুলি হচ্ছে সেগুলির রিপিট যাতে না হয়, বারবার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন। তারপরে যে আপনার এই যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনেক ধরনের কমপ্লেন শুনতে পান, সেই কমপ্লেনগুলি অ্যাড্রেস করার জন্য তো আমরা তো করতে পারবো না, এটা করতে হবে সরকারকে। সরকারের দায়িত্ববোধ নিয়ে সরকারের প্রশাসন রয়েছে, সরকারের সব কিছু রয়েছে, আমাদের থেকে তো উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে আপনারা আমাদেরকে অন্যায় করলে তাদেরকে ধরেন, তাদেরকে আইনের আওতায় আনেন, তাদের সুষ্ঠু বিচার করেন, অথবা এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করার দরকার সেগুলো আপনারা করেন। সেই সুস্পষ্ট বার্তা কিন্তু আমরা আমাদের নেতার কাছ থেকে পেয়েছি এবং সেটা সরকারকে জানানো হয়েছে। তো কাজে আমরা কিন্তু ইন এ সেন্স আমরা হোল হার্টেডলি এই সরকারকে সহযোগিতা করছি, সাহায্য করছি এবং আমরা সমর্থন দিচ্ছি। কিন্তু তারপরেও তারা যে পারছে না এবং কেন পারছে না এই জিনিসটা তাদেরকে চিন্তা করা উচিত এবং সেই সঙ্গে চিন্তা করে খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত। কারণ নির্বাচন দিলে আমার কেন জানি মনে হয় যে রুট লেভেল পর্যন্ত আমাদের যে কিন্তু আপনি বলছেন বটে, কিন্তু আপনাদের দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ঠিক নির্বাচনের ব্যাপারে সেই অর্থে কোনো জোরালো দাবি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। কখনো এক পা এগুচ্ছেন, কখনো দু পা পিছিয়ে যাচ্ছেন, কখনো দু পা এগুচ্ছেন, এক পা পিছিয়ে। না, আপনি জানেন যে দলের মধ্যে তো মানে কোথায় যেন একটা লক্ষ্য করা যাচ্ছে যে দ্বিধা কাজ করছে। বৃহৎ দল হিসাবে এখন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং হয়তো অন্যান্য দলগুলি, আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে অনেক দল কিন্তু আমাদের সঙ্গে আছে, কিন্তু কিছু কিছু দল তো আমাদের বাইরেও আছে, জামাত আছে, অন্যান্য আরও কিছু দল আছে। তারা হয়তো চায় যে একটু দিন শেষে কিছু যদি আমাদের গেইন হয়, সেই টাইম কনজিউম করলে পরে সেই কারণে হয়তো তারা কিছু বলছে না এবং তারা জানে যে এখন ইলেকশন করলে 2/3 মেজরিটির উপরে হয়তো 280টা সিট পেয়ে যাবে বিএনপি, সেটা চাচ্ছে না। আমরা বলেছি যে এটা একটা স্পষ্টভাবে বলা হয়েছে অনেক আগেই, 31 দফার মাধ্যমেও বলা হয়েছে যে রাষ্ট্র সংস্কার কীভাবে হবে এবং রাজনীতিটা আপনার এইভাবেই করা হবে যে সরকার গঠন হলেও আপনাদের একটা কথা ছিল যে আপনারা জাতীয় সরকার করবেন, আন্দোলনে যারা ছিল সবাইকে নিয়ে, সেই কথাই বলছি আমি যে আমাদের কথা এটাই ছিল যে আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র গঠনটা করব। সো এখানে কিন্তু অনেকেই যেভাবে চিন্তা করছেন এটা করাটা ঠিক না, যেহেতু অলরেডি ইট ইস এ কমিটমেন্ট যে রাষ্ট্রটা আমরা সবাই মিলে একত্রে চালাবো। যেহেতু ফেসিবাদের এগেনস্টে আমরা সবাই এখন যারা আছি, আমাদের সঙ্গে যারা আছে, আমাদের বাইরে যারা আছে, সবাই কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে। সেই কারণে আমরা মানে তাদেরও চিন্তা করা উচিত যে যেহেতু রাষ্ট্র পরিচালনাটা আমরা একসঙ্গে করতে চেয়েছি, সেই কারণে তাদের কিন্তু আমাদের সমর্থন দেওয়া উচিত এবং রাজনীতির ক্ষেত্রে তাদের এগিয়ে আসা উচিত, এই সরকারকে আরও একটু সহযোগিতা করে তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে একটা করা উচিত। মিস্টার প্রিন্স এই জায়গায় বলবেন, কিন্তু আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই যে আমরা যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করতে চাই এবং একটা শক্তিশালী গণতন্ত্র দেখতে চাই আমরা বাংলাদেশে এবং স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে দেখতে চাই, সেই জায়গায় আপনারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন, অপোজিশন কে হবে? মানে অপোজিশন তো একটা শক্তিশালী বিরোধী পক্ষ যদি রাজনীতিতে না থাকে, যে কোনো সরকার, যে কোনো ভালো সরকারও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে তার খুব বেশি সময় অনেক ক্ষেত্রেই লাগে না। তো এই জায়গাটায় আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, আপনি চিন্তা করতে থাকুন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স, মূল প্রশ্নে।
ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় আপনি যে প্রশ্নটার অবতারণা এখানে করেছেন সূচনায়, এটা আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের পুরো দেশকে অগ্রসর করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সেটা কেন কথাটা বললাম, যে আমরা এবার একটা অভূতপূর্ব মানুষের অংশগ্রহণে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করলাম। এটা ঠিক যে জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র বন্ধুরা একটা আন্দোলনের সূচনা করলো, তারপরে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সেখানে অংশ নিল। কিন্তু এ ধরনের গণ অভ্যুত্থানের ভিত্তি 1 দশক ধরে এটা রচিত হয়েছে এবং সেটা কিন্তু রচনা করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটা মনে রাখা দরকার। তা সুতরাং এইটার উপরে দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তাদের কাছে জনগণের আকাঙ্ক্ষা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। তো এখন সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা যদি যথাযথ না হয় এবং আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথে যদি কতকগুলো ভুল তথ্য উপস্থাপন, ভুল রাজনৈতিক অভিধা সামনে নিয়ে আসা হয় বা রাজনীতিকে হেয় করার অভিধা সামনে নিয়ে আসা হয়, তা আমার বিবেচনায় এইটা পুরো অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। তো সেই জায়গায় আমার মনে হয় জিনিসটাকে সহজকে কেন জটিল করা হলো, এই যে নতুন স্বাধীনতার কথা বলে, নতুন স্বপ্নের কথা বলে, যে রাজনীতিবিদরা 53 বছরে কিছু করে নাই এবং কারোর কারোর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিস্ট প্রবণতা আছে এবং আরও এ ধরনের কথা, এটা বলেই তো তারা পুরো যে অগ্রযাত্রার ক্ষেত্রে সংকট তৈরি করলো বলেই আমার বিবেচনা। তো এখন আপনি ধরেন, আমি এইখানে যদি শেষ দিকের কথা বলি, যে এইবারের তো গণ অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল, এবং এটা মনে আছে যে আমাদের বিগত দিনের সরকার সে একটা তত্ত্ব আমাদেরকে গেলানোর চেষ্টা করছিল, যে সেটা হচ্ছে কি, যে উন্নয়ন চাইলে ক্ষমতাসীন দলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই ধারাবাহিকতা রক্ষার জন্য মানে ডিফ্যাক্টো যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। শেখ হাসিনা সরকার, হ্যাঁ ওগুলো তো আছেই, মানে আমি যে ওই তত্ত্ব গেলানোর কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু এটা কে না জানে। হ্যাঁ, এই সময় তো যদি বলেন দুর্নীতি অবাধ হয়েছে, কিন্তু আবার অবাধ অবকাঠামো নির্মাণ সহ নানা ঘটনা ঘটেছে, কথা তো সত্য। তাহলে মানুষ যদি ওইটাকে গিলতো, গণতন্ত্রকে নাকচ করে দিয়ে, তাহলে কি এই ঘটনা ঘটতো না? তাইলে আমাদের বাঙালি শুধু না, বিশ্ব মানুষের চরিত্রের মধ্যে তার গণতন্ত্রের আকাঙ্ক্ষা, কথা বলার স্বাধীনতা, ভয়বিহীনভাবে কথা বলা, ভোটের অধিকারটা তো একটা ন্যায্য জিনিস। তো এইটা যদি বাধাগ্রস্ত না করতো, তাহলে কিন্তু এত দ্রুত এ ধরনের একটা ঘটনা ঘটতো কিনা সেটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাহলে আপনার আকাঙ্ক্ষাটা হচ্ছে আপনার সেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে, একদিনে হবে তা আমরা মনে করি না। তাহলে এটা একটা জিনিস। আর একটা এবার ভালোভাবে এসেছে, সেটা হচ্ছে কি, এটা বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। তার মধ্য দিয়ে যে ঘুষ, দুর্নীতি, লুটপাট, তার বিরোধিতা করেই যা সম্পদ সেটার একটা সুষম বন্টনের ধারা আমরা যেতে পারি কিনা, এটাই। তাহলে এই আকাঙ্ক্ষাকে ধরেই আমাকে তো অগ্রসর দিকে যাওয়া দরকার। আচ্ছা, এবার এটা করতে গেলে আপনি কি ইতিহাসকে বাদ দিয়ে যাবেন? তাহলে তো এটা খুবই ভুল পথ। আমরা এই যে ধারাবাহিকতায় 24-এ যে গণ অভ্যুত্থান সংগঠিত করলাম, তাই এই যে যদি বলি আমরা আমাদের পূর্বপুরুষকে বাদ দিয়ে তো ইতিহাস হতে পারে না। তাহলে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন আপনি দেখেন, এই যে শ্রমিক আন্দোলন নিয়ে আমাকে সেদিন একজন খুবই চিন্তক মানুষ তিনি এসে বলছেন যে ভাই, এই যে বোম্বের আন্দোলন, শ্রমিক আন্দোলন 1800 শতকে যেটা প্রধান বলা হয়, বাংলাদেশের হিস্ট্রি দেখলে দেখা যায় 1700 শতকের আপনার ওই সিপাহী বিদ্রোহের পরেই এই অঞ্চলে কিন্তু এ ধরনের সংগ্রাম হয়েছিল এবং সেই সময় শহীদের জীবন দিয়েছিল। তার মানে বাঙালির ইতিহাস এত সমৃদ্ধ ইতিহাস। আমি পূর্বের কথা বাদ দিলাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরপরই সেই 48 সালেই যে উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করার বিরুদ্ধেই যারা রুখে দাঁড়ালো, তারপরে আপনি যদি বলেন সেই 52-এর ভাষা আন্দোলন, 54, 58-র সরকার বিরোধী আন্দোলন, 62, 66, 69, 71 তো বটেই। রাজনীতিকে বাদ দিয়ে কি হয়েছে? নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তারা জনগণকে সাথে নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, কিন্তু শেষ মুহূর্তে মূল দৃষ্টিভঙ্গি যেহেতু তাদের কাছে থাকে, তারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করেই কিন্তু কাজটা করেছে। তা সেই ধারাবাহিকতাকে কেউ যদি অস্বীকার করে এবং কেউ যদি আজকে এখানে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তো আমাদেরকে পাল্টা প্রশ্ন করতে হয় যে আপনারা কি নতুন করে নতুন বিরাজনীতিকরণের ধারাকে সামনে আনতে চান? আমরা তো পাল্টা প্রশ্ন করতে হয়, আপনি কি ডিফ্যাক্টো
আমাদের হাজার বছরের অন্যতম অর্জন যে একটা উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশ গঠন করলাম, 30 লক্ষ মানুষ রক্ত দিলে, এবং সে দীর্ঘ ধারাবাহিকতা, হঠাৎ করে 9 মাসের সংগ্রাম না। সে কি নাকচ করতে চান? নো। এটা নাকচ করলে এই যে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও নাকচ হয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে। সুতরাং ওইটা একেবারেই আমার বিবেচনায় অগ্রহণযোগ্য। আমি এখনও এইটার যারা বলেছেন তাদেরকে নিয়ে কথা বলতে চাই না। আমরা আশা করব তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তারা তাদের অন্তরের কথাটা অন্ততপক্ষে আমাদেরকে বুঝাবে, এবং সেই অন্তরের কথা হতে হবে যে এই যে মানুষের আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনৈতিক দলগুলো সাথে যে সমস্ত ছাত্র ভাইয়েরা ছিল, তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে সাথে নিয়েই তারা দায়িত্বটা পালন করবে। এবং আমি এই কথাটা পরিষ্কার করে বলতে চাই, দেখুন একটা তো কথা আছে যে যথাসময়ের কাজ যদি যথাসময়ে না করা যায় তাহলে কিন্তু আপনি অন্য সময় কাজ করতে পারবেন না। শুধু তাই না, এমন এমন সংকট তৈরি হতে পারবে যেটা আপনি সামাল দিতে পারবেন না। তাহলে এই কথাগুলো না বলে অন্তর্বর্তীকালীন সরকার, তার সামনে একটা বড় প্রশ্ন, এই যে ডিসেম্বর মাস এখনও শেষ হয়নি, এটা তো বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই বিজয়ের মাসের সাথে অন্য মাসের তুলনীয় না, কোনোটার সাথে, মনে হয় কোনোটার সাথে কোনোটা তুলনা। 52-এর ভাষা আন্দোলন একটা, মুক্তিযুদ্ধে একটা, 24-এর গণ অভ্যুত্থান একটা। সুতরাং কেউ যদি কোনো কাউন্টার পোজ করেন তাতে কি হবে জানেন? বরঞ্চ যেটাকে আমরা এখন যে আকাঙ্ক্ষাকে ধরে সামনে এগোতে চাই সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে, এবং তাতে আলটিমেটলি ওই যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আর এই বাধাগ্রস্ত হলে আপনি 3টা দিকে খেয়াল রাখেন। এইবার যে হাজার হাজার মানুষ তার জীবন উৎসর্গ করলো, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। যে হাজার হাজার আহত, অতীত দিনে কোনো আমরা কল্পনা করতে পারি 20-25 হাজার আহত, এবং এখনও যাদের আহাজারি শুনছি আমরা, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আর একটা বড় জিনিস প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, মনে রাখতে হবে এইবারের আন্দোলনে এই যে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, যখন ছেলেমেয়েরা আন্দোলন করলো বাবা মাকে নিয়ে গেছে, আবার বাবা মাও তো ছেলে মেয়েকে নিয়ে অংশগ্রহণ করেছে, এবং অধিকাংশ তো শ্রমিকরা যারা জীবন দিল। আপনি হিসাব করে দেখলে তাদের ছাত্রর থেকে শ্রমিক বেশি, এবং ছাত্রদের মধ্যে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, সাধারণ স্কুল কলেজ বাচ্চা, তাদের সংখ্যা বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু খুঁজে পাবেন না ভাই। আপনি কিন্তু এলিট শ্রমিক খুঁজে পাবেন না, এলিট মধ্যবিত্ত এলিট জিনিস খুঁজে পাবেন না। কারণ শেষে এই আন্দোলনে প্রথম দিকে তারা ভূমিকা রাখলেও শেষ দিকে এসে আপনি 2, 3, 4, 5 মূল স্ট্রাইকিং ফোর্স এবং যে লক্ষ মানুষের জমায়েত, শ্রমজীবী মানুষ বেশি। সুতরাং আপনি যদি অংশগ্রহণ এবং তাদের স্বার্থের বিবেচনা করেন, তাদেরটা আগে করতে হবে। তো সেইগুলো প্রশ্নবিদ্ধ হবে আপনি যদি পুরো ধারাবাহিকতাকে প্রশ্নবিদ্ধ করেন, এর থেকে উত্তরণ ঘটানো যাবে না। সুতরাং আমরা প্রত্যাশা করব এই জায়গাতে ফিরে এসে যার যার ভূমিকা, এটা ইতিহাসের উপরে ছেড়ে দেওয়াই উচিত, এবং যারা দায়িত্ব যখন পাবে তখন দায়িত্বশীল ভূমিকা পালন। ধরুন এইখানে আমি বসে আছি, উনি বসে আছেন, উনি বিএনপির নেতা, নিশ্চয়ই বিএনপির পক্ষে দায়িত্বশীল আচরণ করবে। আমি কমিউনিস্ট পার্টি করি, আমি কমিউনিস্ট পার্টির পক্ষে দায়িত্বশীল আচরণ করব। আপনি উপস্থাপকের দায়িত্বশীল আচরণ করবেন। সেইটা যদি না হয় তাহলে ধরুন এই যে আজকে যে আমরা টকশোটা করছি, এটাও তো কি যথাযথভাবে সম্পন্ন হবে না। সুতরাং ওরাও যারা আছে তাদেরকে এই কথাটা মনে রেখেই আমি আমাদের যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়েছে সেই ধারায় তারা আগাবেন, এটাই আমার দিক থেকে মূল প্রত্যাশা। আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি আমি যে মিস্টার মিল্লাত নির্বাচন সংস্কারের কথা বলছেন, সংস্কার না নির্বাচন, এই বিতর্ক আছে। কমিউনিস্ট পার্টি এখন আসলে কি চাইছে? এবং আরেকটা বিএনপি যেটা তারা বলছে যে তারা আন্দোলনে যারা ছিল তাদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে, এটা তাদের অঙ্গীকার, 31 দফার মতো সেটা আছে। সেই জায়গায় কমিউনিস্ট পার্টির অবস্থান কি? এবং আমরা বিএনপিকে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা ক্রমাগত বেশ গত 2 বছর 2.5 বছর ধরেই তো সংলাপ চালিয়ে যাচ্ছে, কথাবার্তা বলছে, আইডিয়া এক্সচেঞ্জ করছে, সবাইকে একটা প্ল্যাটফর্মে আনবার চেষ্টা করছে। কমিউনিস্ট পার্টি কি চিন্তা করছে? এবং কমিউনিস্ট পার্টির কনসার্ন যেটা বিএনপি কেন্দ্রিক ছিল, একটা প্রধান কনসার্ন, সেটা এখন অনেকখানি দূরীভূত হয়েছে একটা জায়গায়। আমি উল্লেখ করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে উল্লেখ করবো যে সেই কনসার্নটা কি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত উনি বলছিলেন, আপনি শুনছিলেন, বলবার কিছু থাকলে বলবেন। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে অবস্থা যা, তাতে মনে হচ্ছে যে একচেটিয়া, আপনি 270-80 বলছিলেন যে অনেকে মনে করে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রের জন্য তো আসলে বিরোধী দল দরকার এবং একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকা দরকার। তো বিএনপি কিছু ভাবছে কিনা, আপনারা কিছু ভাবছেন কিনা?
জোর করে কাউকে জেতানো যাবে না, জোর করে কাউকে বিরোধী দল বানানো যাবে না। আমি আর্টিফিশিয়াল কিছু করবার কথা বলছি না, কিন্তু বাস্তবতাটা কি এবং সেই অনুযায়ী আপনাদের ভাবনাটা কি বা আপনার প্রয়োজনীয়তা মনে করছেন? আপনার দেখেন, বিষয়টা হলো আমরা 280 বা 270 যেটাই বলি না কেন, বা 300ই বলি না কেন, সবই পাইলেন আপনি। আসল উদ্দেশ্য হলো যে আসল কথাটা কি, যে আপনার মানে গণতন্ত্রের জন্য চেকস এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার দরকার আছে। আপনার বিরোধী দল থাকা বাঞ্ছনীয়, তাই তো? কেন? যে যাতে করে সরকারি দল কোনো ভুল করলে সেটাকে ধরিয়ে দেওয়া হয় এবং সেটা বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সেটা কারেকশন করা হয়, যাতে করে মানুষের মৌলিক অধিকার নষ্ট না হয় বা দেশের ক্ষতি না হয়, সরকারের পরিচালনের ক্ষেত্রে কোনো রকমের মানে একচ্ছত্র আধিপত্য না থাকে, সেই কারণে করা হয়। কিন্তু আমাদের বিষয়টা ছিল এরকম যে আমরা ন্যাশনাল, যেহেতু এই 15 বছরে এরকমভাবে একটা ধারা, যেটা প্রিন্স ভাই বললেন, যে সৃষ্টি করেছে, যে ফেসিবাদের তো মানে চরম পর্যায়ে চলে গেছিল আর কি। তো সেটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে আপনার সকলের কনসেনসাস দরকার। একসঙ্গে মিলে যদি আমরা যেহেতু রাষ্ট্রটা গঠন করতে চাই এইভাবে, যেভাবে গঠন করলে মানুষের মানবিক অধিকার থাকবে, মানুষের মৌলিক অধিকারটা ফিরে পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মধ্যে যে শুধু স্ট্রাকচারাল বিল্ডিং না, মেন্টাল বিল্ডিংটা হবে, এই জিনিসটা কিন্তু আমরা চাই। এবং সেক্ষেত্রে যদি সবাই মিলে একত্রে আপনার একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্মের মাধ্যমে যদি করা হয়, সেখানে যদি এরকম হয় যে হ্যাঁ, মেজরিটি যারা আছে তারা আবার ভুল করছে, তখন তো ফিরে আসার সম্ভাবনা অনেকের থাকবে এবং সেখান থেকেই প্রতিবাদ করা যাবে। তো এই আমরা মনে করি যে এত বড় একটা ধাক্কা, এত বড় একটা মানে অভ্যুত্থান হয়ে গেল, এর মধ্যে যদি আমাদের বোধোদয় না হয়, শেখ হাসিনার পতনের প্রেক্ষিতে যদি আমাদের মধ্যে এই বোধোদয় না হয় যে আমাদের মানে ভুল করলে তার কি মাসুল দিতে হয়, তাহলে তো আর আপনার এটার কোনো জবাব আমি দিতে পারবো না। আমাদের অরিজিনালি এটা থাকা উচিত যে অন্যান্য দলগুলিও আমাদের সঙ্গে একসঙ্গে একই মত পোষণ করবে। আমরা হ্যাঁ, এমন হতে পারে বিরোধী দলে যদি যারা ন্যাশনাল গভর্নমেন্টে আসতে চাবেন না, তারা বিরোধী দলে থাকলেন, তারা একটা মোর্চা করেও থাকতে পারেন। আবার শুনছে এখন নতুন দলও একটা গঠন হবে। এই ধরনের কোনো দল গঠন করা তো ইটস নট টু ইজি আর কি, যে একটা সময়ের ব্যাপার আর কি। এই যে আমাদের দল, ওনাদের দল কত বছরের, কত পুরনো একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে কত সময় লাগে, সেগুলি তো আমার মনে হয় যে নট প্র্যাকটিক্যাল। এখন আমার কথা হলো যে এই সরকার যেগুলি নিয়ে চিন্তা ভাবনা করছেন আর কি, যে সংস্কার করব, সংস্কার করতে সেদিন আমাদের প্রধান উপদেষ্টা সমাদৃত ব্যক্তি তিনি ভাষণে বললেন যে 2025-এর মধ্যে ইলেকশন হবে, আর বেসিক কিছু সংস্কার করে, আমরা যেটা চাচ্ছিলাম আর কি, বেসিক সংস্কার করে ঠিক আছে হোক। এটা কিন্তু করতে আপনার বেশি সময় লাগার প্রয়োজন নাই। আপনার এই যে মার্চের মধ্যে যদি ভোটার লিস্টগুলি আপনার আপডেটেড হয়ে যায়, আপনার বাকি 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব আপনার। এবং একটা ইলেকশন হয়ে গেলেই স্ট্রাকচারাল দিক থেকে কিন্তু এমনিই আপনার পরিবর্তনগুলো আসতে থাকবে। এই আওয়াজও তো উঠছে যে শেখ হাসিনার বা পতিত সরকারের বিচার করার আগে যারা নির্বাচনের কথা বলবে তারা জাতীয় শত্রু। না, এটা শুনেন, এগুলি তো মানে যারা লিঙ্গার করতে চায়, এটা হতে পারে আর কি এরকম। আমার মনে হয় যে এই বিষয়ে আমার মন্তব্য আমি দিতে চাই না, প্রিন্স ভাই বললে ভালো বলবে। দেখেন, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র শাসন, আমি এক কথা বললাম যে এক জিনিস নয়। রাষ্ট্র শাসনে প্রয়োজন কিন্তু একজন রাষ্ট্রনায়কের। এবং দেখেন, একটা রাষ্ট্রনায়ক ইতিমধ্যে বললে আপনারা বলবেন যে আপনার নেতা, এই জন্য বলবেন। আপনারা তো ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে দলের, তার বক্তব্য শুনেছেন এবং একটা জরিপও সেদিন দেখলাম আর কি, প্রায় 71% লোক এখন তার বক্তব্যের সঙ্গে সমর্থন করে যে দেশটা এইভাবে চলা উচিত এবং যেভাবে একটা নেতা হওয়া দরকার। 71% লোক তার পক্ষে ভোট দিয়েছে যে এই ধরনের একজন নেতা দরকার আর কি। আপনার আরেকটি জিয়াউর রহমান আপনি খুঁজে পাবেন
একটা এখন যে আপনার ডক্টর ইউনূস সাহেব, তিনিও তো একজন নেতা, তিনি তো রাজনৈতিক নেতা না, তিনি তো এরকমভাবে রাজনীতিতে আসতে পারবেন না, আসতে চানও না। তো একটা রাষ্ট্রনায়ক লাগে যিনি পরিচালনা করবেন সব কিছু আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে রাষ্ট্রনায়কোচিত যে ভূমিকা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাখছেন, এবং আমরা যারা ভুল করছি তাদের পানিশমেন্ট হোক, আমিও চাই। আমরা আমাদের তৃণমূল পর্যায়ে যারা কিছু কিছু দখলবাজি বলেন, এই লুটতরাজ বলেন, এরকম কথাবার্তা যে বলা হয় আর কি, সেগুলো অতটা বেশি কিন্তু নয়, কিন্তু বলা হচ্ছে অনেক বেশি আর কি। তো এটা বলা হচ্ছে কেন? হয়তো কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ, যেমন আমরা 1/11-এর আগে যেরকম পেয়েছিলাম, এরকম একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি, যে নতুন একটা দল গঠন করা হবে, সেই দল গঠনকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এরকম একটা মানে চেষ্টা চলছে। তো আমার মনে হয় এই চেষ্টা কোনোদিনও সফল হয়ও নাই, হবেও না। এই কারণে যে আপনার কিংস পার্টি আজ পর্যন্ত দেখেন কোনোদিনও কি কোনো ভালো কিছু করতে পেরেছে? আজ পর্যন্ত পারেনি। যত ধরনের কিংস পার্টি গঠন হয়েছে সারা পৃথিবীতে, তারা কিন্তু সাস্টেন করতে পারেনি। এখানে গণতান্ত্রিক ধারায় একটা রাজনীতি যারা করে, যারা অনেক দিন থেকে রাজনীতি করে আসছে, দেশের হ্যাঁ ভুলভ্রান্তি আগে থাকতে পারে, সেগুলি তো এই ফ্যাসিস্ট সরকারের ভুল দেখে তো আমাদের শিক্ষা হয়েছে, এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যে আগামীবার যদি এই রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপির নেতৃত্বে যদি সবাই মিলে আমরা করতে পারি, আমাদের যে সমস্ত এজেন্ডাগুলি আছে, 31 দফা যে সংস্কারগুলি আছে, সেগুলি যদি আমরা সম্পন্ন করতে পারি, আমার মনে হয় দেশকে এগিয়ে নেওয়া যাওয়া খুবই সম্ভব এবং একটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। আমাদের এখন যে সমস্যাটা, যে ইলেকশন কবে হবে, মানুষ কিন্তু অস্থির হয়েছে। মানুষের, আমরা যেখানে যাই জিজ্ঞেস করে, ভাই নির্বাচনটা নেন না কেন? আমরা বললাম যে নির্বাচনটা আমরা নিতে পারবো না, আমরা চেতে পারি আর কি। আর নির্বাচন দেওয়ার জন্য মানুষ তো 16 বছর 17 বছর ভোট দিতে পারেনি, তারা তো ভোটের জন্য অস্থির হয়ে আছে। তারা একটা ভোট প্রদান করতে চায়, দেশের মালিকানা হিসাবে পেতে চায়, যে আমি দেশের একজন মালিক, আমি ভোট দিলাম, আমার নির্বাচিত একটা সরকার গঠন হলো, তারপরে এটাকে সমন্বয় করে কিন্তু আপনার একটা সরকার গঠন হলে সুন্দরভাবেই চলার কথা। আবার এমনও হতে পারে যে যদি বেশি সংস্কারের কথা যেটা বলেছিলেন প্রধান উপদেষ্টা সাহেব, যে আমাকে সময় আরও 6 মাস বেশি সময় দিলে আমি সম্পূর্ণ সংস্কার করতে পারি, কিন্তু এইগুলি কিন্তু করা যায় এইভাবে যে এই সংস্কারগুলি বেসিক হলো, আর বাকি এই সংস্কারগুলি আপনার করতে হবে। যারাই আপনার সরকার গঠন করবেন, আপনারা এই সংস্কারগুলি করবেন বলে আপনারা প্রয়োজন বোধে আন্ডারটেকিং দেন সবাই মিলে, সো দ্যাট জাতির সামনে তুলে ধরা হোক যে পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্ট এই সংস্কারগুলি করবে, এবং এই সংস্কারের মাধ্যমেই দেশটা চলবে। দেখেন, এই সংস্কার যদি নিয়ে আপনি এই চলতে থাকেন, সংস্কার করতেই থাকেন, সেটা কিন্তু ওই চলমান প্রক্রিয়া, এটা 20-30 বছর 40 বছর পর্যন্ত করতেই হবে, কারণ একটার পর একটা সংস্কার লাগবেই আপনার কাছে। আমি আসবো আবার আপনার কাছে। পাল্টা যুক্তি যেটা, সেটা হচ্ছে যে সেই উত্তরটা আপনার কাছে পরে শুনবো, যে এর আগে 90-এর পট পরিবর্তনের আগে 3 জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল, সেটা আপনারা মানেননি। 2006-7 অনেকগুলো অঙ্গীকার করা হচ্ছিল, সেটা মানেননি। 91 সালে যখন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সরকার প্রধান হলেন, তিনি একটা কমিশন করে দিয়েছিলেন প্রফেসর রেমান সোবহানের নেতৃত্বে। তারা 28টে প্রস্তাবনা, 28টে ডকুমেন্ট তৈরি করলেন, যেগুলো এখনও পাওয়া যায়, কিন্তু সেগুলোর পৃষ্ঠা পরবর্তীতে যারা ক্ষমতায় এসছেন তারা কখনোই উল্টে দেখেননি। এইসব অভিযোগ আছে, উত্তরগুলো আমি পরে শুনি আপনার কাছ থেকে। তার আগে মিস্টার রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আমার প্রশ্ন ছিল। জি, আপনি যে কথাগুলো আমাকে বলেছিলেন, আমি ছোট ছোট করে 3টা বিষয়ে বলেছিলেন, আমি 4টা বিষয় ছোট ছোট করে একটু বলতে চাই। প্রথমে আপনার আলোচনার শেষটা আসি, যে বিএনপি নিয়ে এবং আমাদের পজিশন যেটা বলতে চেয়েছিলেন। আমি যদি বুঝে থাকি যে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মশ্রেয়ী দল, তাদের সাথে সম্পর্কের বিষয়টা নিয়েই তুলেছেন। আমি এক্ষেত্রে একটু হিস্ট্রির কাছে ফিরে যেতে চাই, এবং আমি মনে করি সবার জানা বোঝা উচিত। আমরাও যখন কর্মকাণ্ড করি, আমাদের যদি কোনো কর্মকাণ্ড মনে করি যে কারেক্ট হয়নি, এটা আমরা আত্মসমালোচনা করি এবং আগানোর জন্য এটা করি।
আপনার নিশ্চয়ই আপনার মনে আছে 2000 ভাইয়ের তো নিশ্চয়ই মনে আছে যে 2014 নির্বাচনের আগে আমরা কিন্তু কতগুলো অশনি সংকট দেখছিলাম বামপন্থীরা, বিশেষ করে তখন আমাদের আলাদা জোট না থাকলেও সিপিবি আর বাসদ আমরা একসাথে কাজ করছিলাম। তা আমরা অশনি সংকট দেখছিলাম যে মনে হচ্ছিল যে এইবারের নির্বাচন আলটিমেটলি একতরফা হতে যাচ্ছে, যেটা আমাদের নির্বাচনী গণতন্ত্রের ধারায় একটা সংকট তৈরি করবে, যেটাকে উত্তরণ দ্রুত ঘটবেন এবং ভয়াবহ পরিস্থিতি হতে পারে। 14 ঘটনা তখন কিন্তু আমাদের হিসাব ছিল, যার জন্য তখন আমরা দুই নেত্রীর সাথে দেখা করেছিলাম। এটা নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছে, বামপন্থী দল আপনাদের দুতিয়ালি করার দরকার কি, দুই দল মারামারি করুক, আপনারা একটু অন্য জায়গায় যান। আমরা বলছি এটা আমরা মনে করি রাজনৈতিক মানে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি। সেইটা থেকে তখন বিএনপির সভানেত্রী ওনার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে, আমি ছিলাম সেই টিমে, যে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গণতন্ত্রের ভোটের ধারা চাই, কিন্তু বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের সাথে ঐক্য এবং এইটাকে মিলায় নানা ধরনের কোশ্চেন উঠছে। কারণ বিএনপি অতীত যাই থাকুক না কেন, 90-এর গণ আন্দোলনের আগে তো আমরা একসাথে আন্দোলন করেছি, 3 জোটের রূপরেখা একসাথে প্রণীত হয়েছে, সুতরাং একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। সুতরাং আপনি তাদেরকে বাদ দিয়ে আপনার কর্মকাণ্ড করেন। একই সাথে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী তার সাথে দেখা করে পরিষ্কার বলেছিলাম যে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের এটাকে মেনে নিতে হবে, এটা যদি মেনে না নিয়ে ইলেকশন করেন এইটা দেশ আর একটা ভয়াবহ দিকে চলে যাবে। কথা কিন্তু শোনা হয়নি। তার মানে আমি আমাদের দৃষ্টিভঙ্গিটা আপনি যেটা বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই আমরা বিএনপির যদি আজকে যখন কথা বলছি, সর্বশেষ যে বিশেষ করে এই দলের সাথে সম্পর্ক এবং মিলিয়ে যেটা দেখছি, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা এক ধাপ আমাদের বিবেচনায় গণতান্ত্রিক ধারার একটা অগ্রগতি হিসাবে আমি দেখতে চাই। এটুকু বলে থামলাম। এবার আসি সংস্কার এবং নির্বাচন। আমরা অতীত দিনে যে একটা 3 মাসের যে সরকার হতো তার করণীয় কী ছিল, আসলো নির্বাচন করে দিয়ে বাড়ি চলে যাবে, এইবার আমরা সেটা চাই না। আমরা কিন্তু অনেক দিন ধরে বলছি যে এই এক যুগের সময় এবং অতীতেও একেবারে ধোয়া তুলসী পাতা ছিল বলার কোনো কারণ নেই, এই সব মিলিয়ে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাটা ফেল করে গেছে। সুতরাং একটা নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হতে গেলে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করতে হবে। উইদাউট নির্বাচন ব্যবস্থার সংস্কার আমরা কিন্তু নির্বাচন চাই না, পরিষ্কার বক্তব্য। একই সাথে আর একটা চাই যে এই সময়কালে যে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সুতরাং সেগুলোকে রিবিল্ড করতে হবে। অনেক কিছু ছিল না, তৈরি করতে হবে, শুধু রিবিল্ড না, তৈরি করতে হবে, খোল নলচে বদলেও দিতে হবে। এখন এইখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সব কাজ করতে পারবে? প্রথম উত্তর হচ্ছে সংস্কার তো পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে, তা সব তো সংস্কার এক ব্যাখ্যা হবে না। তা আমরা এই জন্যে বলেছি কংক্রিট পজিশন যে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার, আসেন কথা বলি। আপনি বলেন উদাহরণ যে সরকার হয়তো বলল যে নির্বাচন ভালো করার জন্য আমি 1 থেকে 20 এই 20টা কাজ করা দরকার। আমাদের রাজনৈতিক দল এবং অন্যদের সাথে, শুধু রাজনৈতিক দল না, আমি বলেছি আন্দোলনকারী ছাত্ররা এবং শ্রেণী সংগঠন বসে সবাই মিলে যদি মনে করি, ঐক্যমত্য হলাম যে এই 20টা হলে হবে না, 22টা কাজ করতে হবে। অথবা আমরা বললাম 20টার দরকার নেই, 14টা কাজ করলে হবে, অসুবিধা নেই। সেই 14টা কাজ সবাই মিলে করে যে টাইম ফ্রেম হবে, তারপরে নির্বাচনে গেলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেই আলোচনা এখনও কিন্তু শুরু করতে পারলাম না। এবং এই ক্ষেত্রে একটা সুবিধা কি আছে জানেন, যে নির্বাচন সংস্কারের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ভালোই জানেন, এবং আমরা কিন্তু অনেক দিন ধরে এই সংস্কারে কোন দলের কি করণীয় চায় এটা কিন্তু হিসাব করাই আছে, সুতরাং বেশি সময় লাগার কথা না। একইভাবে ওই যে সংস্কারের যে কাজকর্ম, এটা আমাদের অক্টোবরে যখন প্রধান উপদেষ্টার সাথে আমি অনেক সময় দুষ্টামি করি ডক্টর বদিউল আলম মজুমদারকে বলি যে সংস্কার কমিশন আসলে এটার দরকার ছিল না, কারণ উনি এবং অন্যরা মিলে এত বছর ধরে যে কাজ করেছেন এগুলো আসলে এক জায়গায় বসে ঠিক করা 15 দিনই যথেষ্ট। আমি তো ওনার উপস্থিতিতে, উপদেষ্টার উপস্থিতিতে একেবারে মিটিংয়ে বলেছি যে আপনাকে তো বেশি সময় দিয়েছে, 15 দিনই যথেষ্ট ছিল। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কার কি মত আপনি বলবেন, এবং এটা আমি একটু কোট করছি, সেটাও একটা আনুষ্ঠানিকতা, কারণ সেটাও মোটামুটি ওনার ধারণার মধ্যে আছে। আমি সেটাও বলি, ধরুন আমি এই কথাটাকে একেবারে অন এয়ারে আবার রিপিট করছি, এটা একাধিকবার বলেছি, যদি আমি ভুল না করে থাকি তারিখ 5ই অক্টোবর যখন প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেকেন্ড টাইম বৈঠক হলো, ওনাকে আমরা কতগুলো কথা বললাম, তার মধ্যে একটা বললাম যে বেশি বিতর্কিত করা উচিত না, কি পয়েন্টে আমি বললাম না, তখন উনি একটা কথা বললেন, গ্রহণ করেছি, আমি আশা করি সেই জায়গাতে উনি বললেন যে আচ্ছা যে যা বলে বলতে দেন। ধরুন উনি বললেন যে আমার কাছে যখন এটা আসবে আমি আলোচনা করে যদি বুঝি 100টা আসছে, রাজনৈতিক দলগুলো 15টা পয়েন্টে একমত হয়েছে, আমি 15টা গ্রহণ করব, আর বাকিগুলো আমি দেখবো, যদি বুঝি 5টা পয়েন্টে একটু অল্প শেডের ডিফারেন্স আছে, আমি কথা বলার চেষ্টা করব সবার সাথে, একমত হলে করবো, নাইলে করবো না।
কারেক্ট, আমি ধন্যবাদ জানাই ইউসুফ সাহেবকে, আমি আশা করি উনি ওই পথে থাকবেন, কারণ এর বেশি করতে গেলে তো হবে না। কারণ একটা সোসাইটি তার বাস্তবতা, তার কালচারাল স্ট্যান্ডার্ড, মানুষকে অংশগ্রহণ বিবেচনা করে করতে হয়। সুতরাং আমি মনে করি নির্বাচনের ওই সংস্কার করে নির্বাচন দেওয়া দরকার। আর অন্য পয়েন্টে ঐক্যমত্য হলে ওনারা সংস্কারের কাজটা স্টার্ট করুক। ধরুন জনপ্রশাসন, অন্য জায়গাগুলো, যেটা অন্য যে সংস্কারগুলো উনি করেছেন, ওনারা যদি সূচনা করে দেন তাহলেই তো কাজটা হতে পারে। এবার একটা $1 মিলিয়ন কোশ্চেনের উনি উত্তর দেবেন, আমিও কিছুটা একটু দিয়ে যাই। সেটা হচ্ছে কি, যে বড় অভিযোগ, এই অভিযোগ অভিযোগের কথা বলি, জাতীয় সরকার 30 সেকেন্ডে শেষ করব। অভিযোগকে অস্বীকার করার কোনো কারণ নেই যে অতীত দিনে যারা ক্ষমতায় ছিল, হ্যাঁ আমরা ছিলাম না, এই জন্য আমরা বলতে পারি আমরা তো দায়ী না, কিন্তু সত্য তো করে নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অতীতের সময় এবারের সময় এক না, এটা মনে রেখেন। কারণ এইবারের যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো এবং পরিস্থিতি যা, যদি আমি দ্রুততার সাথে করি, দ্রুততার সাথে না করলে কিন্তু মানুষ ভুলে যাবে এবং এই সরকার আরও বেশি ডিটাচড হয়ে যাবে মানুষ থেকে, এবং মানুষ মনে করবে আগের সরকারই ভালো ছিল। কারণ মানুষের সচেতনতা অত ভালো না, তখন কিন্তু সবটা ভুলে যাবে, এটা হজবরলা হয়ে যাবে। তাহলে এইবার যে ক্ষমতায় যাবে, আমরা যদি সব দল ঐক্যমত্য হই, ধরুন এক্স ক্ষমতায় গেল, তাহলে ওয়াই জেড এবং অন্যরা তো যায়নি, তাহলে তারা ঐক্যমত্য হলে তারা প্রেশার ক্রিয়েট করবে। আর আমি যদি নির্বাচন ব্যবস্থা সংস্কারের মধ্যে আমি উদাহরণ দিই, আমি যদি না ভোট করি, আমি যদি রিকল সিস্টেম করতে পারি অন্তত পক্ষে, তাহলে তো 5 বছরের জমিদার তিনি থাকতে পারবেন না। তাহলে আপনি কিন্তু ওই সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে আপনি তাকে জমিদারিত্ব আর দেবেন না। স্থানীয় সরকারকে যদি করতে পারেন, আমি আর বাড়ালাম না। আর যদি এই ছাত্র বন্ধুরা দল করতে চাইলে তো যে কেউ করতে পারে, কিন্তু কথার কথা অন্য যারা আন্দোলনে ছিল তারা যদি অন্ততপক্ষে, যেটা অতীত দিনে ছিল না, তারা যদি ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে তাহলে তো আরও বেস্ট। এবং আমি মনে করি সচেতনতা স্তর যতটুকু হয়েছে, আগের মতো এককভাবে ওই ধরনের দুর্নীতি, লুটপাট এরকম জায়গায় যদি যায়, জনগণ বেশিক্ষণ তাকে প্রশ্রয় দেবে না। আমি শেষে একটু খালি বলি, আপনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি অনেকদিন ধরে আমরা যেটা শুনে আসছি, তারা বলছে যে তারা যে সমমনা দলগুলো, যাদেরকে নিয়ে আন্দোলন করেছে, তা সেই অর্থে তো আমরা তো সমমনা না, আমাদের তো বাম জোট পৃথক জোট, আমরা বাম গণতান্ত্রিক। সমমনা শব্দটা যদ্দূর আমার মনে পড়ে, তাদের 31 দফার মধ্যে সমমনা শব্দটা, ওটা বলছি না, যে আন্দোলনের কথা বলছি আমি, আন্দোলনই যেসব সমমনা। এখন আপনারা বলতে পারেন আপনারা আন্দোলন করেছেন কি করেননি। না আন্দোলন না, আমরা বলছি যে ওনারা বলেছে না, আমি বলছি যে সমমনা শব্দটি নেই, ওনারা যাদের সাথে আমার মেমোরি যদি বিট্রে না করে অন্যভাবে করেছে, আমরা তো সেইটা না, আমরা তো বাম জোট আমাদের জায়গা থেকে স্বৈরাচারকে আঘাত করেছি, আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, সেটাকে সামনে, ওনাদের ভাষায় বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য। সুতরাং এই ডিফারেন্স আমাদের আছে, বাংলাদেশের জাতীয়তাবাদ, সুতরাং ন্যাচারাল। তো ওনারা ওইটা নিয়ে যেটা করবেন এটা ওনারা করুক, আমরা কোনো সমস্যা দেখছি না। আমরা আমাদের যে ধারায় আছি সেই জায়গায় থাকবো থেকে, বরঞ্চ আমরা মনে করি যে প্রশ্ন আপনি ওনাকে করেছিলেন, সেকেন্ডে উত্তর দেবেন কিনা আমি জানি না, হয়তো নিশ্চয়ই আমরা তো চাই, আমরা জানি বাস্তবতা, আমরা তো এইবারের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, আমরা তাই চাই এবং আমরা অংশগ্রহণ করতে চাই বাম জোট এবং আমাদের এক অর্থে সমমনা যদি বলি, যাদের সাথে এই যে প্রশ্নের মোটামুটি মিল আছে, যে বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, তাদের নিয়ে পৃথক জোট করে, সেটা যুক্ত ফ্রন্ট হইতে পারে, বাম গণতান্ত্রিক জোটের বর্ধিত ফোরাম হইতে পারে, আমরা নির্বাচনে অংশ নেব এবং আমরা এবং অন্য সমর্থকদেরকে নিয়ে আমরা 300 আসনেই আমরা বিট করার চেষ্টা করব এবং আমরা ক্ষমতা এবার যেতে পারবো না এটা জানি, কিন্তু আমরা অন্ততপক্ষে বিরোধী পজিশনে থাকার চেষ্টা করব, যেটা হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের করা, একই সাথে 90 আর তারপরে অভূতপূর্ব 24-এর যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। আপনি 3 জোটের রূপরেখার কথা বলেছেন, আমি বলেছিলাম যে অনেকগুলো অঙ্গীকার অতীতে করা হয়েছে, কিন্তু কেউ আসলে শেষ পর্যন্ত এগুলি প্রিন্স ভাই ভেরি নাইসলি এক্সপ্লেইন, যে বিগত দিনের মতো কিন্তু আর এটা ঘটবে না। একটা জিনিস হয়নি তাই বলে হবে না, এটা তো হতে পারে না। আমাদের তো মানে বিগত দিনের থেকে তো শিক্ষা নিতে হবে। তো মানুষ কোনোদিন হয় না, এই জন্য হবেই না। ইতিহাসের শিক্ষা হচ্ছে এই যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, হচ্ছে না যে এই সেইংগুলো আছে। হ্যাঁ, এই সেইং আছে, কিন্তু এটা যে হবে না, হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না। আপনি চেষ্টা না করে আপনি কেমনে বলতে পারেন যে হবে না? এবারে যে আমাদের যে অ্যাটিটিউড, মানুষের তো অ্যাটিটিউডে বোঝা যায় আর কি, যে হ্যাঁ আগের 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি, অনেকগুলি আমাদের ইশতেহারের কথা ছিল সেগুলি আমরা পূরণ করতে পারিনি, আর অনেক ধরনের প্রবলেম যেগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলি নিয়ে তো আমরা কথা বলেই যাচ্ছি, র্যান্ডমলি বলে যাচ্ছি, এবং তাই আমাদের যে পরবর্তীতে আপনার এগুলি হবে না,
বা আমরা কারেক্টিভলি চলতে পারবো না, সেটা আপনি এখন কেমনে বলবেন? আপনি তো কালকের কথা আজকে বলতে পারবেন না। আপনার এই যে শেখ হাসিনা যে আগের দিন চিন্তা করে নাই, ইভেন 2 ঘন্টা আগেও চিন্তা করে নাই, আপনার ডাইনিং টেবিলে খাবার লাগানো ছিল, ভাতের নাকি ভাব উঠছিল যে গরম ভাত খাবেন তিনি, সেই ভাতটাও তিনি খেতে পারেন নাই, জানে না তখন কখন কি হবে মানুষের। কাজেই আপনার আগে হয়নি জন্য এখন হবে না, এই কথাটায় আমি বিশ্বাসী নই। আমি মনে করি যে এবারে যে আমাদের অ্যাটিটিউড, অবশ্যই যে কমিটমেন্টগুলি থাকবে, যে সংস্কারগুলির সম্বন্ধে আমরা বলেছি, ইভেন 31 দফা আমরা যে অন্য দলগুলিকে নিয়ে আমরা করেছি, সেগুলি 31 দফাই আমরা পালন করার চেষ্টা করব, এই সংস্কার করার চেষ্টা করব রাষ্ট্রকে। এবং আপনি যেটা বলেছেন যে সমমনার কথা বলা নাই, সমমনা কথা বলা নাই, সেটাকে রেকটিফাই করা যেতে পারে। এটা কিন্তু ওপেন না, আমি সমমনা কথা বলা নাই মানে আমি নেগেটিভ অর্থে বলি না, আমি বলেছি পজিটিভ অর্থে। সেটাকে আমরা প্রিন্স ভাইয়ের সমমনা এখন থাকেন, আমরা আমাদের ওনাদেরকে ইনক্লুড করে নিতে পারবো যে ওনাদের কি কি এটা এই 31 দফা কিন্তু এটাকে এখনও আরেকটু রেকটিফাই করার জন্য উনি কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা জেলা এবং বিভাগগুলিতে সব জায়গায় আমরা বলছি যে যদি কোনো রকম এডিশন ডিডাকশন এগুলি থাকে, এগুলো আপনারা দেন, এগুলি কিন্তু হচ্ছে। এবং দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে আছে এখন, এই সরকারটাকে রেটিফিকেশন নিতে হবে না? তাদের তো এই যে উনি বললেন যে একটু আগে যে যদি যত দিন বেশি যাবে, যদি কোনো ঘোলাটে একটা অবস্থান সৃষ্টি হয় যে মানুষ ভুলে যাবে গণ অভ্যুত্থানের কথা, 5ই আগস্টের কথা ভুলে যাবে, আস্তে আস্তে মানুষ মানে ওই যেমন 71, 90 এগুলি ভুলে গিয়ে 5ই আগস্ট হলো, এটাও যদি ভুলে যায় তখন কি হবে? তো মানে তখন তো এই সরকারের যারা আছেন, যারা উপদেষ্টা আছেন, যাদেরকে নিয়োগ দিয়েছেন, তারা সহ তো প্রবলেমে পড়বে। ইভেন কি আমরা যারা মানে রেটিফিকেশন না হলে রাষ্ট্রদ্রোহিতা মামলার মধ্যে পড়ে যাবেন তারা, তাই না? এই সরকারটা তো মানে এখন তো রেটিফাইড সরকার না, এটা রেটিফাই করতে হবে পার্লামেন্টে। তো তাদের তো এই চিন্তাটাও থাকা উচিত যে আমাদের আমরা যে কর্মকাণ্ডগুলি করছি সেগুলোও অবৈধ হয়ে যাবে। এখন যেগুলি করছে কর্মকাণ্ড এবং আপনার নিয়োগ থেকে আরম্ভ করে যে বিভিন্ন ধরনের ধরেন রিটায়ার্ড লোকদের এনে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়ে রাষ্ট্রটাকে চালু করার জন্য যে ব্যবস্থাগুলি করতেছে, সেগুলির সবগুলিরই রেটিফিকেশন লাগবে। যদি রেটিফিকেশন না দেন আপনি, সবগুলি অবৈধ হবে, সবগুলি নিয়ে আরেকটা হসপস লাগবে, এই দেশ নিয়ে টানাটানি লেগে যাবে, তখন তো দেশই বাঁচবে না। কাজেই আমি মনে করি যে এই সরকার, প্রিন্স ভাইয়ের সঙ্গে একমত, যে যত দ্রুততম সম্ভব সময়ে তা একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত। বদিউল আলম ভাই খুবই এক্সপার্ট একজন লোক এই সম্বন্ধে, ওনার জন্য আসলে 15 দিনই যথেষ্ট ছিল। যাই হোক, 3 মাস সময় পেয়েছেন, নিশ্চয়ই তিনি একটা ভালো একটা 31শে ডিসেম্বরের মধ্যে এই সংস্কারের কপি বোধহয় জমা দেওয়ার কথা, তাই না? সো আমার মনে হয় যে এই সবাই যদি 31শে ডিসেম্বরের মধ্যে তাদের মানে সুপারিশমালাগুলি দিয়ে দেয়, তখন সরকার এটা বিবেচনা করতে পারে। এবং নতুন দলের কথা যেটা আছে, যে নতুন ছাত্ররা একটা দল করতে চায়, দল করতেই পারে, এবং তারা দল করে এখন আস্তে আস্তে ম্যাচিউরড হোক, তারপরে যদি সরকারেরও অংশ হতে চায় সেক্ষেত্রে তারাও হতে পারে। এরকমভাবে একটা ন্যাশনাল কনসেনসাস আসা উচিত আমাদের আর কি। আর ছাত্র জনতার কথা মাঝে মাঝে এটা হয় আর কি, ছাত্ররা বলে যে ছাত্ররা আন্দোলন করে এটাকে করেছে। ছাত্র জনতারা কারা আপনাকে এটা বুঝতে হবে। 17 বছরের জনতা এখানে সকল রাজনৈতিক, আমি আরেকটু সংশোধন করি আপনাকে, ছাত্র বলতেই কাদেরকে ধরা হচ্ছে, কাদেরকে বাদ রাখা হচ্ছে? হ্যাঁ, ছাত্র এখন ছাত্র যেমন উনি যেমন বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটির কথা, পাবলিক ইউনিভার্সিটি সবগুলোর কথা, এবং প্রাইভেট ইভেন আপনি মাদ্রাসা বলেন, ইভেন সামরিক বাহিনী পরিচালিত শিক্ষা সবাই অংশগ্রহণ করেছে। এখানে তো ছাত্র মানে যে সমন্বয়ক 18 জন আছেন, আপনার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এই মিলিয়ে যদি ছাত্র হয়ে থাকে তাহলে এটা ভুল ধারণা। জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি এখন নাই, না তাদের সঙ্গে তাদের ধারণা নাই বলে অনেকে পদত্যাগ করেছে। না, যদি এটা হয় আর কি, তাদের ভুল ধারণা, এবং সরকারেও নাই। কারণ এখানে আপনারা চিন্তা করেন যে সমস্ত ছাত্ররা
প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, প্রাইমারি স্কুলের ছাত্ররা সকলে মিলেই তো একসঙ্গে করেছে। কাজেই ছাত্র নিয়ে এই কথাটাকে আমি মনে হয় যে একটু অহংকার ভাব যদি চলে আসে আর কি, অহংকার পতনের মূল আমরা জানি সবাই। অহংকার, বিদ্বেষ, হিংসা এগুলি থাকলে পরে কিন্তু আমরা আর এই সরকার এই বাংলাদেশকে যেভাবে বিল্ড করতে চাই আফটার 5th অগাস্ট সেটা কিন্তু করা যাবে না। সেই জন্য তাদের বোধোদয় হওয়া উচিত যে আমরা সকলে মিলে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে কারণে আমরা এই 17টি বছর আন্দোলন করলাম, স্পেশালি একটা ভোটের অধিকার আদায় করার জন্য, সেটা খুব তাড়াতাড়ি সুষ্ঠুভাবে করা দরকার এবং এটা করা সম্ভব। এটা সম্ভব, আপনিও জানেন, প্রিন্স ভাই জানে, আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে। আমার মনে হয় যে আজকের, আমি জানি না আমাদের এই কথাগুলি সরকার শুনেন কিনা, এটাও আমার কাছে এখন অবাক লাগে। কারণ এত আলোচনা হয়েছে এই 5th অগাস্টের পরে আপনার এই বিশেষ করে তৃতীয় মাত্রায়, খুবই মানে একদম ফিনান্সিয়াল সেক্টর থেকে আরম্ভ করে আপনি এমন কোনো আলোচনা বাদ রাখেন নাই যে রাষ্ট্র কাঠামো কী হওয়া দরকার, আমাদের ফিনান্সিয়াল অবস্থা দুর্বল থাকলে এটাকে উন্নত কীভাবে করা দরকার, আমাদের এখনকার পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে পেতে হবে, সেগুলি কিন্তু সব আলোচনা করেছেন আপনি। এই আলোচনাগুলি যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার শুনে থাকে তাহলে তাদের তো ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় তারা বোধহয় এটাও শুনেন না। আমার শোনা দরকার। আমি মনে করি তাদের প্রতি আহ্বান জানাই যে আপনাদের প্রতি এখনও আমাদের সমর্থন রয়েছে। সমর্থনটা টিকিয়ে রাখার জন্য আপনারা দ্রুততম সময়ে, আপনি বলেছেন 25-এর মধ্যে ইলেকশন দেওয়া, আমি মনে করি জুনের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। 25-এর জুনেই দেওয়া সম্ভব। এবং সেটা যদি জুনে আপনার বৃষ্টির কারণে, এর কারণে, আমাদের প্রাকৃতিক কারণে কোনো কিছু থাকে, 2-3 মাস আরও পিছিয়ে সেপ্টেম্বর অক্টোবরে করা যেতে পারে। এবং এর মধ্যে আপনি সংস্কারগুলি করে স্পেসিফিক ডেট আপনি ঘোষণা করে দেন, তাহলে দেখবেন যে অনেকগুলি প্রবলেম সলভ হয়ে যাবে। এবং আমাদের দলের ব্যাপারে আমি বলতে পারি, আমাদের দলের নেতারা খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। যদি তারেক রহমান সাহেব দেশে আসেন এবং তিনি যদি দলের, এখন তো দূরে থেকেই করছেন, নিরবচ্ছিন্নভাবে 17 বছর চালিয়ে গেছেন জনসম্পৃক্ততা, তিনি রাষ্ট্রনায়কোচিত যদি ভূমিকা দেশে এসে রাখেন, আমার মনে হয় তখন আমাদের দলের যারা তৃণমূল পর্যায়ে কিছুটা অন্যায় অবিচার এর মধ্যে যারা নিমজ্জিত আছে তারা কিন্তু বহিষ্কৃত হয়ে যাবে এবং তারা এই দলে থাকতে পারবে না। এবং দলটা পরিশুদ্ধ দল হিসেবে তিনি দেখতে চান এবং এই পরিশুদ্ধ দলের মাধ্যমে সকলকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে চান। তো যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, আপনি এটাতে বিশ্বাস রাখতে পারেন যে আমাদের 31 দফা যেভাবে দেওয়া আছে সেটার মূলেই সকলের সঙ্গে আলোচনা করি, সংস্কার করেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ক্লোজিং রিমার্কস মিস্টার রুহিন হোসেন প্রিন্স, ছোট করে 2-3 মিনিট। তাহলে একেবারে ছোট করে আমি কয়েকটা, আমি যে এই আলোচনার ধারাবাহিকতা একটু যাই, তার আগে আরেকটা আলোচনা একটু যাই। আমাদের ছাত্র বন্ধুরা যে দুইটা শব্দ বলছে, যে বিচার হওয়ার ব্যাপার এবং সংস্কারের ব্যাপার, আমি জিনিসটাকে পজিটিভভাবে নিতে চাই। তাদের আকাঙ্ক্ষাটা, অফকোর্স এত বড় ঘটনা, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত নেপথ্যের নায়ক, তাদের বিচার। আমাকে একটা কথা বলেন, আপনি এত কিছু বলা হচ্ছে, একদম চাঞ্চল্যমান প্রমাণাদি থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে আজকে পর্যন্ত কেন কতজন মারা গেল এবং সেই তালিকা, আহতদের পূর্ণাঙ্গ তালিকা, সেটা করা সম্ভব? এটা তো এই প্রশ্ন আমাদের, এবং এই অভিযোগ, এটা তো 7 দিনের কাজ, 15 দিনের। এই অভিযোগ তো আমাদেরও, এই অভিযোগ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। ফোকাসটা কোথায়, মনোযোগটা কোথায়? অন্য জায়গায় চলে গেল। না, আমি মনে করি কি, যে যারা অ্যাকচুয়ালি এখন, মানে আপনি যদি বলেন আকাঙ্ক্ষা, আমার আকাঙ্ক্ষা আর আমার কাজ, আপনি তো মিলিয়ে দেখবেন। আমি তো কথার কাজের মধ্যে মিল থাকতে বললে ওই শব্দটা বলতে চাইছিলাম না, আপনি বলালেন। আসলে যারা করছে, কতগুলো তো অভিজ্ঞতা লাগে, করার জন্যে অ্যাটিটিউড লাগে। ওই দৃষ্টিভঙ্গিটা নাই বলে এটা হয় নাই, পরিষ্কার কথা। যদি তারা এসে মনে করতো দিস ইজ দ্য আমার ফার্স্ট ওয়ার্ক, তাহলে তো এই সমস্যা হতো না, এবং তার জন্য আমি হেল্প নেব, সেটা তো নিল না। এই জন্যই হচ্ছে না, কিন্তু ওইটা বাদ দিয়ে তো কিছু করা যাবে না। যাই হোক, আমি বলছি যে তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে কোনো দ্বিমত নাই। দ্বিতীয়ত সংস্কারের আকাঙ্ক্ষা, এটি নিয়ে কিন্তু দ্বিমত নাই। সুতরাং সেই আকাঙ্ক্ষা ধরে করি। আমি প্রসঙ্গক্রমে বলি, দেখেন আলোচনাটা আসলে বলেই বলে দিই, মানে আলোচনাটা বোধহয় সুবিধা হবে। ধরুন 90-এর গণ অভ্যুত্থান, যেটা পালিত হয়নি ক্ষমতাসীনরা, আমি তো মনে করি এইবারের সংস্কার আলোচনার সময় সেই আলোচনাগুলো আবার আসুক। তবে একটা কথা দেশবাসীর উদ্দেশ্যে আমি পরিষ্কার করে বলতে চাই,
একটা মনে রাখতে হবে যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন যদি থাকে তাহলে কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়িত ধারা থাকবে। এখন আগামীতে যাদেরকে তারা কারা নির্বাচিত করবে ভোট হলে তারা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু দেখতে চায় তার উপরেই কিন্তু ফলাফল নির্ধারণ হবে। সুতরাং এইটা আপনি যে যদি কথার কথা আপনি একটা তেঁতুল গাছ লাগান আর আম চান তা হবে না, এটা তাদেরকে মনে রাখতে হবে। প্রসঙ্গক্রমে একটা বললাম। আরেকটা দেখেন ওইখানে কি কি ছিল, আমাদের একটা ছিল যে আমরা কেউ স্বৈরাচারকে প্রশ্রয় দেব না। তো অভিজ্ঞতা হয়েছে, এবার যদি এরপরে কেউ প্রশ্রয় দেয় তাহলে তার আমি বলছি যে জনগণ এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাকেই ভূমিকা নিতে হবে। আচ্ছা, এরপরে ছিল যে আমরা একটা দক্ষ নির্বাচন ব্যবস্থা মানে নির্বাচন করব, ভালো নির্বাচন, দক্ষ নির্বাচন ব্যবস্থা এবং স্থায়ী নির্বাচন ব্যবস্থা গড়ে তুলব। তো আমরা সংস্কারের মধ্য দিয়ে এই কাজটা তো কিছু দূর আগাতে পারবো, এটা একটা। দ্বিতীয় একটা ছিল, আমি 90-এর কথা বলছি, যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনর্প্রতিষ্ঠা করব। আমি যদি বুঝে থাকি একমাত্র আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছাড়া বা নতুন কিছু তাদেরকে নিয়ে আমার মন্তব্য করতে ইচ্ছা করে না। সাধারণভাবে আমরা হয়তো যার যার মতো কথা বলছি, ক্ষমতায় থাকলে আমরা মুক্তিযুদ্ধের বয়ান নিজের মতো করছি। তা সেই জায়গাতে তো আমাদের রিভিজিট করতে হবে। তার জন্যে যদি আমাদের এই সরকারও কোনো একটা গাইডলাইন দিতে চাই, সবাই ঐক্যমত্য, তাতে তো কোনো আমরা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো অসুবিধা নেই। ইতিহাসের জায়গায় যদি থাকে। একটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িক প্রচারণা করব না, কেউ যদি করে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি সবাই স্বাক্ষর করেছিলাম। তাহলে এবারও তো আমরা সেই জায়গায় আরও যেতে পারি, আর আমরা তো দেখছি অভিজ্ঞতা। আরেকটা ছিল আমাদের মধ্যে কোনো সংকট হলে পরস্পর আলাপ আলোচনা করে মীমাংসা করবো। আমি মোটা থাকে বললাম। তাহলে আমি বলছি যেটা পালিত হয়নি, এবারও সংস্কার আলোচনা আসুক, মানুষের সামনে আমরা নিয়ে আসি। আর অর্থনীতির কথাটা পরিষ্কার বললাম, আমাদের যে এই যে কমিটি গঠিত হয়েছে তারা যে রিপোর্ট দিয়েছে যতটুকু তারা পারে, আমি বলবো মুক্তবাজার বা আমাদের সাথে হয়তো মানে কি বলে অ্যাটিটিউডের ডিফারেন্স আছে, তার মধ্য থেকে তো তারা চেষ্টা করার জায়গাটা করছে। এবং ধরেন মেলা কিছু হয়তো এখনও ওই যে কি বলে যে যারা এই ধরনের লুটপাট করেছে অনেকের মাজায় দড়ি দিতে পারেনি, টাকা ফেরত আনতে পারে নাই, সে নিয়ে আমরা কোশ্চেন করতে পারি। কিন্তু অন্ততপক্ষে এই সময় তো অনেক কিছু তারা এই ধরনের হচ্ছে আমরা জানি না। এইটাকে আমরা পজিটিভ দিয়েই যদি আগাই ন্যূনতম ওই ঐক্যমতের ভিত্তিতে, তাহলেই মুক্তিযুদ্ধের চেতনা এবং এখনকার 90 তারপরে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা আগায় যেতে পারবো। মানুষ হতাশ হবে না, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। মিস্টার রশিদুজ্জামান মিলাদ, ষড়যন্ত্র চলছে, কথাটা বলেছিলাম যে তার মধ্যে টাকার তো একটা প্রভাব রয়েছে, যে কারণে প্রিন্স ভাই যে আকাঙ্ক্ষাগুলি বর্ণনা করলেন আর কি, সেগুলি বাস্তবায়ন করতে পারছে না এই সরকার, আমার মনে হয় আর কি। এখানে ধরেন যারা টাকা পাচার করেছে সেই টাকাগুলি তো আনতে পারছেন না, ভেতরেও যে টাকাগুলি রয়েছে সেগুলি দিয়েও আমাদের জাতিগত তো কিছুটা দোষ রয়েছেই, যে আমরা সবাই কিন্তু ভালো নই। তো এখানে তো সব জায়গায় ভালো মন্দ মিশিয়েই আমরা বসবাস করি। এখানে টাকার কিছু আপনার বিষয় থাকতে পারে, তারপরে পারচেজিং কিছু বিষয় থাকতে পারে, অন্য ইন্ধন কিছু থাকতে পারে, অন্য দেশের কিছু ইন্ধন থাকতে পারে। এবং যারা যারা বিগত সময়ে বড় বড় ব্যবসাগুলি করেছেন তারা কিন্তু একটা ভালো প্রভাব রাখে এই আমাদের আমলাতান্ত্রিকের উপরে। এবং সেখানে আপনার পুরোপুরি সেই আমলারাই কিন্তু এখনও অবস্থান করছেন। কিছু কিছু চেঞ্জ হয়েছে, কিছু কিছু রিটায়ারমেন্টে যাবে। তো তাদেরও কিন্তু চিন্তা করা উচিত। তাদের প্রতি উদ্দেশ্যেও আমি অনুরোধ করতে চাই যে আপনাদের এই চিন্তাধারাটা যেগুলি হয়ে গেছে এগুলি বাদ দিয়ে দেশের জন্য চিন্তা করেন। এবং আপনার বিচার প্রক্রিয়ার কথা যেটা বললেন আর কি, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরাও চাই না যে একটা ইলেকশন হোক, কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কিন্তু 3 মাসের বেশি সময় লাগার কথা না। আপনার যে সমস্ত এভিডেন্সগুলি আছে সূচনা সেটাই আপনার সূচনাটা বলতে চাচ্ছি আমি আর কি, আই এম সরি। মানে বিচারের শুরু করাটা আর কি, শুরু করাটা করে দিয়ে ছেড়ে দেন আপনি, মানে নেক্সট গভর্নমেন্টের উপরে তারা ধারাবাহিকতা চলবে, আইনগত ব্যবস্থা যেভাবে হবে সেভাবে শেষ হবে। এবং আমার মনে হয় যে এটা সম্ভব 3 মাসের মধ্যেই করা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কোনো স্থান থেকে যে কোনো কিছু জানতে তৃতীয় মাত্রা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। মিস্টার রহিন হোসেন প্রিন্স এবং মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার, জাতীয় ঐকমত্য, এগুলো আসলে বাংলাদেশে
মোটামুটিভাবে ঠিকঠাক হয়ে আছে। জাস্ট বিষয়গুলোকে এক জায়গায় করা, সবাই বসে এক জায়গায় বসে একটা ঐকমত্য প্রতিষ্ঠা, এগুলো নিয়ে কালক্ষেপণ করে আসলে কারো যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করবার থাকে সেটা না করাই ভালো, করতে না দেওয়াটা সকলের জন্য কল্যাণকর হবে এবং সবাই এই বিষয়ে সজাগ এবং সতর্ক থাকতে হবে। মূল কথাটা যে কোনো বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তাজনিত স্থিতিশীলতার জন্য যত দ্রুত এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করা যাবে ততই দেশের জন্য এবং সবার জন্য কল্যাণকর হবে। এবং সেই নির্বাচন করবার কাজটাই আসলে, বা সেই নির্বাচন করতে গিয়ে যে সংস্কারগুলো করা দরকার সেটাতে সবার ফোকাস করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।